মায়ের মনটা ভালো নেই রে ছোট খুকি। সত্যি কথা কইতে গেলে মা তো নিজের চোখেই দেখছে যে তোর আর মতুর বাবুর কোনো মিলমিশ নেই। এতটা দূরত্ব তৈরি হয়ে আছে। ওরে ছোট খুকি, মাও তো চান ক যে তোর সংসারটা আর 5 জনের মতো স্বাভাবিক হোক। তোর কোল জুড়ে একটা ব্যাটা আসুক। চুপ করো মেস্তিদি। মেজ দিদিকে না হয় চুপ করিয়ে রাখলি, কিন্তু নিজের মনকে বোঝাতে পারবি তো? তুই তার থেকে পালাতে পারবি তো? ওরে তুই তো নিজেই নিজেকে বঞ্চনা করছিস রে। তুই কি ভাবিস বলতো? আমি কিচ্ছু বুঝতে পারি না। কেন তুই বারবার দৌড়ের দিকে চাইছিস? কিসের আশায়? কাকে খুঁজছিস? কিচ্ছু বুঝতে পারছি না আমি। মতুর বাবু এত রাতে হেঁটে হেঁটে এতটা পথ গেল, কবিরাজ ডেকে আনলো, অথচ একটি বারের জন্য ঘরে ঢুকলো না। তোর মনে এই জন্য কোনো হেলদোল হয়নি কইছিস? কুমারী, একবার এদিকে শোনো। বলছি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এত জোরে জোরে কেউ কথা বলে? মতুর সব শুনতে পেয়ে এখান থেকে চলে গেল। আমি ইচ্ছে করি কথাগুলো জোরে জোরে কইছি, যাতে মতুর বাবুর কানে যায়। এ কেমন দ্বারা কান্ডি তার? তার স্ত্রী অসুস্থ, শুধু কবিরাজ ডাকলেই বুঝি দায়িত্ব শেষ হয়ে যায়? তিনি তো একবারও এলেন না, জানতে চাইলেন না ছোটকু কি কেমন আছে। আপনিও তো তার সঙ্গে একবার কথা কইতে পারতেন। বলেছিলাম। মথুর বলল সেজশালী শেষ অবস্থার কথা মথুরের মনে পড়ে যায়। আমি বলছি, তুমি এখানে থাকো, আমি দেখি মথুর কোথায় গেল। যাদব মায়ের কাছেই আছে। একখানা কথা কইব মেস্তিদি, সবার কপালে সুখ জোটে নেকো। মাথা কুটে মরলেও সুখ আসেনি সুখ। ছোটকু কি তুই মানিস কি না মানিস, মতুর বাবুর ব্যাটার জন্য তুই অনেক কিছু ত্যাগ করেছিস, কিন্তু এটাও তোকে বুঝতে হবে যেভাবে দূরে দূরে থেকে স্বামীর স্ত্রী হওয়া যায় না। ছোটকু কি বেটা কোনো ছেলে খেলা নয়। ঠাকুরের কাছে রোজ প্রার্থনা করি, জানিস তো, সেটা তোদের দুজনের মধ্যে অন্তত একজন বোঝে বিয়ে করার মর্ম কি। আচ্ছা শোন, আমি যাই গিয়ে দুধ কানা গরম করে নিয়ে আনি। দাদাও সেই কখন গেছে, এখনো ফিরল না। ও চেনা জায়গা পথ হারিয়ে ফেললে কি যে হচ্ছে না।
আসুন কবিরাজ মশাই, আসুন। সাবধানে আসুন, সাবধানে। সামনে গর্ত আছে কিন্তু, সাবধান। আসুন, আস্তে আস্তে আস্তে, সাবধানে আসুন। কি হলো, কি হলো কবিরাজ মশাই? আপনার শরীর খারাপ লাগছে কবিরাজ মশাই? না না, শরীর খারাপ না। বুঝতে তো পারছেন, চারদিকে খাদ্যাভাব। মানুষ নিজের খাবার সংগ্রহ করবে না ওষুধ খাবে। তবু আজ ঈশ্বর আমাকে কিছু উপার্জনের ব্যবস্থা করে দিলেন। গায়ের লোকের চিকিৎসা করে তো পয়সা পাইনি। ওদের পয়সা কোথায় যে আমায় ওরা দক্ষিণা দেবে? কিন্তু আমারও তো পেট আছে, খিদে আছে। কি করি বলুন? মানুষকে তো আর বিনা চিকিৎসায় মরে যেতে দিতে পারি না। তাহলে যে ধন্বন্তরী চরক শুশ্রূষার অভিশাপ লাগবে। আমরাই শুকিয়ে মরছি। ঠিক আছে, ঠিক আছে, আপনি আমার হাতটা ধরুন, আসুন, চলুন। জানলে আমি পালকি আনতাম, আগে বলবেন তো এসব কথা? না না না, তার কোনো প্রয়োজন নেই। আপনারা যথেষ্ট দক্ষিণা দিয়েছেন, সিধে দিয়েছেন। এরপরে পালকির কথা বলি কোন মুখে? আলো দিয়ে, লেঠেল দিয়ে আপনি নিজে সঙ্গে থেকে আমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এই না কত! সত্যি সত্যি রানীমার দয়ার শরীর। বলে আমার মতন একজন সামান্য বদ্যের প্রতি তার এত করুণা। আমার আমার মেয়েটা এসব দেখলে ভারী খুশি হবে মাধব বাবু। ঠিক আছে, ঠিক আছে, আপনি চলুন, চলুন, তোমরাও আসুন, চলুন এই পথে, সাবধানে। কুসুম, কুসুম, মা কুসুম, দোর খোল মা। মাধববাবু চলুন, ভেতরে চলুন। না না, থাক, আজ আর ভেতরে যাবো না। কি গো, সিধেরা দাও। এই রাতে আপনি এতটা পথ ফিরে যাবেন? একটু বিশ্রাম নিয়ে গেলে হতো না? অন্তত একটু জল বাতাসা। না। মা কুসুম, কবিরাজ মশাই, কবিরাজ মশাই ওসব আর লাগবে না, আমি আসি বড়। আমি তাহলে আজ আসি বুদ্ধিমশাই। চলো বাবা, ভেতরে চলো। বাবা, কি হলো? কষ্ট হচ্ছে? চলো ভেতরে, চলো চলো, আসো।
মা মা এদিকার সব বন্দোবস্ত হয়ে গেছে, এবার আপনি অনুমতি দিলে আমরা প্রথম অন্নসত্র শুরু করে দিতে পারি। কিন্তু বাবা, ঘরে যার ওষুধ আছে তা দিয়ে কি শুরু করা যাবে? দেখো, কোনো মানুষ যেন না খেয়ে পিড়ে না যায়। ওসব নিয়ে আপনি ভাববেন না মা, চাল ডাল যা আছে তা দিয়ে একটা অন্নসত্র দিন তিনেক ভালোভাবেই আমরা চালিয়ে দিতে পারি। আসলে কি জানেন মা, যত দেরি হবে মানুষের অবস্থা তত খারাপ হবে। কি বলো ভাই মাধব, আমরা আপাতত এই দিয়ে শুরু করি? হ্যাঁ বড় মা, আমারও সেই মত। এদিকে অন্নসত্র শুরু হোক, আমি বরং কলকাতা রওনা হই, সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব রসদ নিয়ে ফিরে আসবো। রানী, তুমি বলো তুমি কি করতে চাও? আর হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, রামরতনবাবু বলছিলেন কালই এখান থেকে বরযাত্রী রওনা করাতে চান। আর তাই যদি হয় তাহলে তো এখানে প্রচুর লোকজন আসবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, সেক্ষেত্রে এখানেও তো রসদের প্রয়োজন। না না, এমন কথা তো ছিল না। কলকাতা হলে আমি এসবের চিন্তাই করতাম না, কিন্তু এখানে তো যথেষ্ট পরিমাণে খরচ করার মতো রসদ নেই। দেখুন, যা আছে তা আগে গরিবরা খাবে, তারপর বরযাত্রী। রানী, এ ব্যবস্থায় আমার নিজের কোনো আপত্তি নেই, কিন্তু তাই যদি হয় তাহলে রামরতনবাবুকে আগে থেকে স্পষ্ট করে জানাতে হবে। আর শুনলাম বিশ্বময়ীও এখানে আসতে চায়। একটা কথা বলছি বাবা মশাই, আপনি যদি নিজের চোখে মহলের অবস্থাটা দেখতেন তাহলে এসব নিয়ে আপনার কোনো দ্বিধা থাকতো না। পেটের জ্বালায় মানুষ গিরি গুগলি থেকে শুরু করে ঘাস পাতা অবধি সেদ্ধ করে খাচ্ছে। যা পাচ্ছে, এমনকি এক ধামা মুড়ি পর্যন্ত চুরি করছে। খিদেতে ঢুকছে ওরা। কুখাদ্য অখাদ্য যা পাচ্ছে খাচ্ছে এবং সেসব কি মরছে। মোটর মহলে যেই আসুক না কেন, যেই কাক না কেন, আমার অন্ন সত্তরের কাজে যেন কোনো ব্যাঘাত না ঘটে। আমি নিজে ওই মানুষগুলোকে খাওয়াতে চাই। আর তুমি দেখো বাবা, কোনো মানুষ যেন অভুক্ত না পেরে। আর আপনি শুনুন, টাউর জামাইকে আপনি ডেকে পাঠান, আর তাকে স্পষ্ট করে কয়ে দেবেন যে এই সময় আমাদের পক্ষে ধুমধাম করা, জাঁকজমক করা মানায়নি। চলো ভাই মাধব, আমরা কাজে লেগে পড়ি। মা তো অনুমতি দিয়েই দিয়েছে। হ্যাঁ চল চল। ও বাবা মশাই, বাড়ির পেছনে খোলা জায়গাটায় শামিয়ানা খাটাচ্ছি। বেশ, তোমরা যা ভালো মনে করো তাই করো। আগে চলো ভাই মাধব, চলো চলো। রানী, বলছিলাম নায়েব মশাইকে দিয়ে জুড়ি গাড়ি পাঠাই তাহলে? হ্যাঁ, পাঠিয়ে দিন। আর গায়ের লোকদের কাছে খবর পাঠান, তারা যেন জমিদার বাড়িতে খেতে আসে। যথা আজ্ঞা রানীমা। ওরে তাড়াতাড়ি জল আন, বাসনপত্রগুলো সব ধুতে হবে, তাড়াতাড়ি আন।
এসো এসো, এখানে রাখো। দাঁড়াও ভাই, এই কে আছো? এখানে পিড়ে দাও, চালের ধামা, চালের হাঁড়ি সব। এ কি ছোট খুকি, তুই আবার অসুস্থ শরীরে উঠে এলি কেন? যা ভেতরে যা, গায়ে রোদ লাগাস না, আবার জ্বর আসবে কিন্তু। যা ভেতরে যা বলছি। আমি কি করে ভেতরে যাই দাদা? মা এত বড় একটা কাজ করছে, তোমরা সবাই তাতে আছো। আর আমি ঘরে পায়ের ওপর পা তুলে বসে থাকতে পারি না। মহলের বাইরে, মহলের ভেতরে বেশ কয়েকটা অন্নসত্র খুলছেন মা, তার জন্য লোক বলে প্রয়োজন। আমার কিসে অপরাধ বোধ হয় তার অজুহাত দিয়ে এখানে পায়ের ওপর পা তুলে বসে থাকলে চলবে না। একদল খাটবে আর একদল বসে থাকবে, তা হয় না। এখানে রান্না বান্নায় হাত লাগাতে হবে। এত জনের খাবার ব্যবস্থা করা তো আর চারটিখানি কথা নয়। তা বলে তোকে অসুস্থ শরীরে এসব করতে হবে? বড্ড জেদ হয়েছে কিন্তু তোর ছোট খুকি। মথুরবাবু আপনি বোঝান ওকে। এ কি চালের বস্তাগুলো এখানে পড়ে কেন? কেউ একটু খেয়াল করে না। কোথায় গেলি তোরা? কোথায় গেলি রে? এদিকে আয়। দাঁড়াও, এটা আমায় দাও। একটা মুখের কথার ভুল মানে তৈরি করার কোনো কারণ নেই। যখন শরীর খারাপ তখন ঘরে গিয়ে বিশ্রাম নাও। এই শরীরে কাজ করলে শরীর আরো খারাপ করবে, সবাই সমস্যায় পড়বে, হয়তো অন্য সতের কাজটাই হবে না। আমাকে নিয়ে মাথা ব্যথার কারোর কোনো কারণ নেই। সামান্য জ্বরজারি হয়েছে, ওতে আমি কাবু হইনি। আর আমার জন্য এ বাড়ির কোনো কাজ আটকাবে না, আর কেউ কোনো বিপদেও পড়বে না। যদি জ্বর আসে তাহলে কবরেজ মশাইয়ের দেওয়া ওষুধ এখনো আছে, খেয়ে নেবো ক্ষণ। কাউকে অত হাঁটাহাঁটি করে বদ্যি ডাকতেও হবে না। এত রাগ, এত তেজ ভালো নয়। করুণার এমন স্বভাব ছিল না। ওকে কিছু বললে ও শুনতো, আর মুখে মুখে তর্ক করা আমার পছন্দ নয়। সেচ দিদি আপনার স্ত্রী ছিল, আর আমি শুধু ভূপালের মা। তাই সেচ দিদির সঙ্গে আমার তুলনা চলে। সেচ দিদি আপনার স্ত্রী ছিল, আর আমি শুধু ভূপালের মা। তাই সেচ দিদির সঙ্গে আমার তুলনা চলে। তাই তো হঠাৎ করুণার সঙ্গে জগদম্বার তুলনা করলাম কেন? ছি ছি, করুণার সঙ্গে জগদম্বার তুলনা করাটা আমারই ভুল হয়েছে। বিবাহ অতি পবিত্র কর্ম, যেটা শুধু একবারই হয়। বাবা মশাইয়ের কথা রাখতে এই বিয়ে করতে আমি বাধ্য হই।
কিন্তু তোমাকে আমি কোনোদিনই আমার স্ত্রীর স্থান দিতে পারবো না। কোনোদিনই মন থেকে জগদম্বাকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, তাহলে কেন তুলনা করলাম?